আলোচনা পর্যালোচনা চলছিল, আর দেখতে দেখতে কার্যত সময় এসেই গিয়েছে। আমেরিকার মসনদে আরও একবার বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তথা কূটনীতিবিদদের অনেকেই মনে করছেন যে আমেরিকার এই পালা বদলের ফলে চাপ বাড়তে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের উপরে। এমনকি সম্প্রতি নিজের মুখে কার্যত সেই কথা স্বীকারও করে নিয়েছেন ইউনূস। বাংলাদেশের সাংবাদিক শহীদুল হাসান খোকন জানাচ্ছেন যে সম্প্রতি এক সাক্ষাৎকারে ইউনূস জানিয়েছেন যে ট্রাম্প ক্ষমতায় আসার আগে থেকেই নাকি তিনি চাপে রয়েছেন। এমনকি ট্রাম্প ক্ষমতায় এলে বিপদের আশঙ্কাও নাকি করছেন ইউনূস। শুনে নেওয়া যাক এই নিয়ে কি বলেছেন তিনি। ট্রাম্প মসনদে বসতে চলেছে, তাহলে এইবার কি মাইক্রোফিন্যান্স গাই ইউনূসের যে খেলা, বাংলাদেশকে নিয়ে খেলা, বাংলাদেশের যেই ভবিষ্যৎ নষ্ট করার খেলা, সেই খেলাটা কি একেবারে শেষ? এটি তো ইউনূস নিজের মুখেই স্বীকার করেছেন যে উনি সম্প্রতি সময়ে যে ইন্টারভিউ উনি দিয়েছেন, লাস্ট ইন্টারভিউ উনি দিয়েছেন বাংলাদেশের একটি গণমাধ্যমে, এটি নিউজ পত্রিকায়। সেখানে উনি স্পষ্ট করে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে থেকেই উনি চাপে আছেন, এবং উনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে উনি কিছু বিপদের আশঙ্কা করেছেন, যে দেখা যাক কি হয়। এটা নিয়ে সাংবাদিক ওনাকে প্রশ্ন করেছেন যে আপনি কি কোনো প্রস্তুতি বা কি ভাবছেন, তো বলছে দেখা যাক কি হয়। এবং উনি বলেছেন যে আমি তো আসলে এই ব্যাপারে পারদর্শী না, আমি সরকার চালাতে এসে আমাকে আমি বুঝে উঠতে পারছি না কিভাবে সরকার পরিচালনা করতে হয়, কারণ এই ব্যাপারে আমার অভিজ্ঞতা নেই। তো যদি কিছু হয়, না হলে না হবে। উনি দায় ছেড়ে দিয়েছেন, উনি মোটামুটি আশা ছেড়ে দিয়েছেন যে উনি আর পারছেন না, উনি আর থাকছেন না। তো এই প্রসঙ্গে যেটি আমি বলছিলাম যে আমেরিকা ইতিমধ্যে বাংলাদেশ নিয়ে তোড়জোড় শুরু করেছে। তার প্রমাণ আমরা পেয়েছি যে দিল্লিতে যে আমেরিকান অ্যাম্বাসিডর আছেন, তিনি সম্প্রতি ANI কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমেরিকা এবং ইন্ডিয়া যৌথভাবে কাজ করছেন, এবং তারা চায় বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং দ্রুততম সময়ে নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। হ্যাঁ, তো গ্রহণযোগ্য নির্বাচন, দ্রুততম সময়ে নির্বাচন, দুটো বিষয় তারা চান। তো সেই কথার সঙ্গে সেখানে গ্রহণযোগ্য নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচন নয়, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস একটি পক্ষের সরকার, তাকে একটি পক্ষ এনে বসিয়েছে, এবং 8ই আগস্ট সে ক্ষমতা গ্রহণ পর থেকে এ যাবৎ কাল যা করেছে তা একটি রাজনৈতিক পক্ষের, রাজনৈতিক দলের বিপক্ষে অবস্থান নিয়ে করেছেন, রাজনৈতিক শক্তির বিপক্ষে অবস্থান, সিলেক্টিভ কাজ করেছেন, সিলেক্টিভ, রাইট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে, এবং যাদের বিরুদ্ধে করেছেন সেই আওয়ামী লীগ এবং তাদের যে সমমনা রাজনৈতিক দলগুলো, তাদের ভোটের সংখ্যা অনেক, প্রায় 40%। এই 40% ভোটারের সমর্থিত রাজনৈতিক শক্তিকে ফেলে রেখে তো গ্রহণযোগ্য নির্বাচন হবে না। তাহলে আমেরিকা, ভারত বা দাতা সংস্থার যে গ্রহণযোগ্য নির্বাচন, সেই গ্রহণযোগ্য নির্বাচনের প্রধান শর্ত হতে হবে আওয়ামী লীগকে নির্বাচনে আনা। আর আওয়ামী লীগকে নির্বাচন এনে যে তারপরে যে শব্দটি, যে নিরপেক্ষ নির্বাচন এবং দ্রুততম সময়ে নির্বাচন, সেই নিরপেক্ষ নির্বাচন করতে হলে এই সরকারের, এই পক্ষপাত দুষ্ট সরকারের অধীনে হবে না, কারণ এই সরকার একটি পক্ষের সরকার। তাহলে এই সরকারকে যাওয়ার ব্যাপারটি একদম পরিষ্কার যে এই সরকারকে যেতেই হবে। যে কারণেই তার উপদেষ্টারা বলা শুরু করেছেন যে আমাদের সময় ফুরিয়ে এসছে। অন্যদিকে বাংলাদেশেরই এক উপদেষ্টার মুখে শোনা গিয়েছে চাঞ্চল্যকর কথা। তিনি বলছেন যে হয়তো তারা আর বেশি দিন ক্ষমতায় নেই। সাখাওয়াত হোসেন তিনি পরিষ্কার বলছেন যে আমরা হয়তো আর বেশি দিন ক্ষমতায় নেই, আগামী নির্বাচনে কোনো চোরেদেরকে নির্বাচন করবেন না। আপনারা সবই দেখেছেন, সবই জানেন। একটাই দুঃখ লাগে যে এদেশে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে গিয়েছে। এই টাকাগুলো থাকলে দেশের উন্নতি হতো। তিনি আরও বলছেন যে বিগত সরকারের আমলে বিচ্ছিন্ন মনপুরা উপজেলায় নদী ভাঙন বন্ধের জন্য হাজার হাজার টাকার প্রকল্প পাশ হয়েছে, কিন্তু কোনো রকমভাবে কোনো লাভ হয়নি। এই নিয়ে শহীদুল হাসান খোকন কি বলছেন শুনুন। শহীদুল দা, ইউনূসের কি হলো হঠাৎ করে? পালাবার পথ খুঁজে পাচ্ছে না, খুব কষ্ট পাচ্ছে, কি হলো? দেখো, আমি বারবার তোমাদের এই শোতে এসেই বলেছি, একাধিকবার বলেছি যে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই সরকারটি চরম ব্যর্থ একটি সরকার। তারা মূলত রাষ্ট্র ক্ষমতায় এসেছে একটি অবৈধ পন্থায়, যেটি বাংলাদেশের সংবিধানকে সাপোর্ট করে না,
যেটি বাংলাদেশের আইন কানুনকে সাপোর্ট করে না। সেই পরিস্থিতিতে তারা রাষ্ট্র ক্ষমতায় এসে একটা হযবরল অবস্থা তৈরি করেছে। মানে বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যেখানে অস্থিতিশীল মানে পরিবেশ আছে। হ্যাঁ, প্রত্যেকটি জায়গায় মানে এমন কোনো জায়গা নেই আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, প্রশাসন, শিক্ষা আয়তন, ব্যবসা বাণিজ্য, মিল কলকারখানা, গার্মেন্টস সেক্টর, প্রত্যেকটি জায়গায় তারা মানে একটা কি বলে এটাকে যে বিশৃঙ্খলা তৈরি করেছে এবং সেখান থেকে বেরোনোর কোনো পথ এই সরকার পাচ্ছে না। তো স্বাভাবিক কারণেই এই সরকারের সামনে আর কোনো পথ খোলা নেই তাদেরকে চলে যাওয়া ছাড়া। তুমি জানো যে বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানের আলোকে এই সরকারের স্থায়িত্বকাল সেটিও কোনো নির্দিষ্ট নেই। তো একটি অবৈধ সরকার, তার সবকিছুই অবৈধ। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের যারা এখন রাজনীতিতে যারা রাজনীতি করার সুযোগ পাচ্ছে তাদের মধ্যেও এই সরকারের বিদায় ঘন্টা বাজানোর একটা ধ্বনি শোনা যাচ্ছে। বিশেষ করে বিএনপি এবং তাদের সমমনা রাজনৈতিক দলগুলো দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে এই সরকারকে কেটে পড়ার জন্য বলছে। আবার আওয়ামী লীগ, যাদেরকে এই সরকার রাজনীতি করতে দিচ্ছে না, যারা এই রাজনীতির বাইরে বাধ্য হয়ে অবস্থান করছে, পালিয়ে বেড়াচ্ছে, সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এই মুহূর্তে তোমার নতুন করে এই সরকারের পদত্যাগ দাবিতে রাস্তায় নেমে গেছে। কালকে তাদের সমর্থনে ঢাকায় সহ সারা বাংলাদেশে একটি হরতাল কর্মসূচি পালিত হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে জয় বাংলা স্লোগান, কর্মসূচি, মুক্তিযুদ্ধের বিভিন্ন অনুষ্ঠানাদি সহ নানা বিষয়ে আওয়ামী লীগ অলরেডি মাঠে নেমে গেছে। তো এই পরিস্থিতিতে যে চাপ তৈরি হয়েছে, সেই চাপ সামলে নেবার মতো পরিস্থিতি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেই, যে কারণে তার উপদেষ্টা পরিষদের সদস্য থেকে শুরু করে তার প্রশাসনের বিভিন্ন স্তরের যারা দায়িত্ববান আছে তারা কিন্তু চলে যাবার একটা আভাস দিচ্ছে। যেমনটি তুমি বলছিলে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাকাওয়াত, তিনি গতকাল ভোলাতে একটি সমাবেশে বলেছেন যে আমাদের যাবার সময় হয়ে গেছে, আমরা হয়তো আর বেশি দিন নেই। তো উনি দাবি করেছেন যে নির্বাচিত সরকারের যাদেরকে আপনারা নির্বাচন করবেন তারা যেন ভালো হয়, তারা যেন স্বচ্ছ পরিচ্ছন্ন প্রার্থীকে ভোট দেওয়া হয়, সেই আহ্বান জানিয়েছেন। গত পরশু মানে দুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি প্রেস সেক্রেটারি শফিকুল আলম, উনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে উনি বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন কিছু ছেলে রাস্তায় দাঁড়িয়ে ওনাকে গণশত্রু বলেছেন। হ্যাঁ, তো ওনার মুখের উপরে ওনাকে গণশত্রু বলেছেন। তো উনি এটা আবার ফেসবুক স্ট্যাটাস করে দিয়েছেন যে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, যে কারণে আমি আমার নিজের বাড়ি ছেড়ে আমি সরকারের বাড়িতে উঠবো এবং আমার প্রোটোকলের দরকার। তো দেখো পরিস্থিতি কোন পর্যায়ে গেছে যে একজন সরকারের দায়িত্বশীল প্রেস সেক্রেটারি মানে তিনি গভর্নমেন্টের একজন সচিব পদমর্যাদার লোক, তাকে প্রকাশ্যে জনতা গণশত্রু বলছে। তো তাকে সে গণশত্রু মানে তার সরকার গণশত্রু, ডক্টর ইউনূস গণশত্রু, তার উপদেষ্টা পরিষদ গণশত্রু, যে ছাত্ররা তাকে সমর্থন করছে তারা গণশত্রু। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।